This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেখান থেকে প্রচুর পরিমাণে আগুন লাগে একটি গাড়ির ছবি দেখাচ্ছি। সকালে ছবিটা একটু দেখাই। দেখো এখন কিন্তু যেখানে যেখানে পকেট ফায়ার আছে সেই সমস্ত পকেট ফায়ারগুলোকে কিন্তু নেভাবার চেষ্টা করছেন দমকল কর্মীরা। আর দেখতে পাচ্ছ এলাকাটা পুরো কিন্তু একেবারেই ধোঁয়ায় ভরে গেছে। গতকাল রাতের আগুনে ভস্মীভূত হয়ে গেছে 40টি ঝুপড়ি এবং এখানে এই যে আলমারিটি দেখা যাচ্ছে সেই আলমারিতে বিয়ের গয়না রাখা ছিল, সেই বিয়ের গয়নাও পুড়ে ছাই হয়ে গেছে। গয়না ছিল, জেভার ছিল, ডকুমেন্ট ছিল, আমাদের সব কিছু পুড়ে গেছে। আমার বোনের পুরো জেভার ছিল, আমাদের টাকা ছিল, সব চলে গেছে। আমাদের কিচ্ছু বার করার মৃত্যু ছিল না। দমকলটাও লেট করে এসছে। দমকলটা যদি আজকে তাড়াতাড়ি আসতো তাহলে ওই লোকটা মারা যেত, যে লোকটা মারা গেল পুড়ে। সেরকম কিন্তু স্টুডেন্টের অ্যাডমিট কার্ডও কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। 12-এর পরীক্ষা আছে, বললো খান্না স্কুলে পরীক্ষাটা পড়বে ওদের। স্কুলটা যেয়ে দেখে আসলো পরীক্ষাটা হবে, এবার অ্যাডমিট কার্ড, স্কুল ইউনিফর্ম, জামা, বই খাতা সব তো পুড়ে গেছে। কী করে পরীক্ষাটা দেবে? আজ কতগুলো ছবি দেখিয়ে শুরু করছি। ঠোঁট কাটা প্রশ্ন রাখবই, কিন্তু যাদের ছবি দেখলেন তারা সব হারিয়েছেন। ভবিষ্যতের খোঁজ করছেন, কি করবেন। ভাঙা ঘরে বাস, ভাবনা 12 মাস। অথচ এমনটা কি হওয়ার কথা ছিল? হওয়ার কথা ছিল কি? কিন্তু হয়েছে। নারকেলডাঙ্গায় গভীর রাতের আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে 40টা ঝুপড়ি। একজনের মৃত্যুও হয়েছে। ওই আপনাদের শুরুতে বললাম, ভাঙা ঘরে বাস, ভাবনা 12 মাস। দেখুন, ভাবনা আরেকজনের ভাবারও কথা ছিল। এলাকার যিনি কাউন্সিলর শচীন সিং, আর সেই কাউন্সিলরকে ঘিরে হাজারো প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন ঝুপড়িবাসীরা তুললেন, আবারও সেই প্রশ্ন তুললেন দলের আরেক গোষ্ঠী। সেই প্রশ্ন খোদ মেয়রের সামনে উঠল। তাহলে আগুনের আঁচ এবার শাসকের ঘরেও লাগলো। জানেন তো, আগুন সব গিলে খেয়ে ফেলে, কোনো বাছবিচার করে না। এই ঘটনা সেটাই বলছে আরো একবার। পুড়ে খাক 40টি ঝুপড়ি। সকালে আগুন থিতু হলেও পেটের আগুন। মাথার ঘাম পায়ে ফেলে যে মানুষগুলো পরিশ্রম করেন, সেই মানুষগুলোর মুখের গ্রাস, সেই রুটি এই মুহূর্তে যে নারকেলডাঙ্গার অগ্নিকাণ্ড ঘটেছে সেই ঘটনাস্থলে পড়ে রয়েছে। আত পোড়া রুটি। যে রাতে আগুন লাগে সেই রাতে এই রুটিগুলি তারা তৈরি করেছিলেন খাবেন বলে, কিন্তু এই আগুন তাদের রুটি খেতে দেয়নি। 10টার সময়, রাত 10টার সময় আগুন লেগেছে। তারপর হচ্ছে তোমার এক মাথে ধরেছে। এক মাথে ধরার পরে হচ্ছে তোমার যখন এদের কাছে ফোন করা হয়েছে তারা এখানে আসেনি। যখন সবকিছু জ্বলে গেছে তারপরে এরা এসে পানি মারছে। পুষছে নারকেলডাঙ্গা। ততক্ষণে পৌঁছে গিয়েছেন মেয়র। তারপর আগুনের আঁচ লাগলো শাসকের ঘরেই। মেয়রের সামনেই চলল বিক্ষোভ কাউন্সিলর বিরোধী গোষ্ঠীর। এসব পলিটিক্সের মধ্যে আমি পড়বো না। আইনত যা হবে আর ন্যায্য যা হবে, সরকারি নিয়ম অনুযায়ী যা হবে, এগুলোর মধ্যে আমরা যাব না। কারণ এখানে পড়ে পুরো
এটা 50 বছর ধরে রয়েছে। কজ অফ ফায়ারটা আমরা দেখব, গরিব মানুষদের একটা কম্পেনসেশন পাবে সেটা আমরা দেব। এখানে যদি ইরিগেশন আমাদের জায়গা দেয় তাহলে এখানে বাংলার বাড়ি হতে পারে। এখানেই শেষ নয়, শাসকের ঘরে ধিকি ধিকি আগুন তো ছিলই। মেয়র ঘটনাস্থল থেকে যেতেই সেই আগুন তখন লেলিহান শিখায় পরিণত হয়েছে। কালকে আগ লেগেছে, 2 ঘন্টা পর এসেছে কাউন্সিলর। কন্টিনিউ ফোন করছি কাউন্সিলরকে, ও পিক আপ করছে না। কন্টিনিউ ফোন করছি, কাউন্সিলর এসেছে 2 ঘন্টা পর। নারকেলডাঙ্গায় কার্যত সম্মুখ সমর, কাউন্সিলর অনুগামী বনাম কাউন্সিলর বিরোধীরা। মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি। পুলিশের সামনেই চলল। দুপক্ষই শাসক দলের। ঘরে ঘরেই লাগলো কেন? কাউন্সিলর আঙুল তুললেন বিরোধী গোষ্ঠীর দিকে। আমি আগেই আমার শঙ্কা ছিল এরা এইসব করবে। ওরা মানুষকে বুঝাচ্ছে, সাম্প্রদায়িক দঙ্গা করাচ্ছে কি যার ঘর জ্বলেছে তাকে ঘর দেওয়া হবে না, তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে, এইসব করে এইসব ঝামেলা ওরা সৃষ্টি করাতে চেষ্টা করছে। ওদিকে থানার সামনে বিক্ষোভ, অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঝুপড়িবাসীদের। পরিস্থিতি সামলাতে কাউন্সিলর হিমশিম খেলেন। কাউন্সিলর আশ্বাস দিলেন, সে কথা বিক্ষোভকারীরা শুনলেন কি? কত লোক ঘর ছাড়ালো, তাদের কি ব্যবস্থা করবে? আমি দেখে নিচ্ছি, এখন এইসব বলতে পারবো না কতজন। আমরা যতটা পারবো ততটা হেল্প করবো সবাই। মানুষ তো জড়ো হয়েছে, বিক্ষোভ দেখাচ্ছে, কি মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। মানুষ বুঝে গেছে এবং মানুষ চলে যাচ্ছে। মেন হচ্ছে পপ্পু খান, হি ইজ আ কালপ্রিট, হি ইজ আ বর্ন ক্রিমিনাল। এখনো দেখা যাচ্ছে সেই জটলা, যে জটলা মানুষগুলি যাদের ঘর পড়ে গিয়েছে তারা অসহায় অবস্থায় এই মুহূর্তে নারকেলডাঙ্গা থানার সামনে জড়ো হয়েছেন। আমাদের বাচ্চারা ঝেলছে, কোন কাউন্সিলরের বাচ্চারা ঝেলছে না। বলি তোমরা মাদত দেবে, আমাদের কোন সাহায্য করবে? তাহলে কাউন্সিলর কি করছে, আমাদের কি করছে? কাউন্সিলর দেবে করতে চল। বুঝুন কাণ্ড। এ তো একেবারে ওই বলে না গোদের উপর বিস্ফোরা, সেরকম ঘটনা। একই অগ্নিকাণ্ডে দুর্গতদের ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভ সামাল দিতে হিমশিম খেতে হলো কাউন্সিলর সচিন সিংকে। আর তার উপর আবার দলের অন্দরে কোন্দল। কাউন্সিলর দিনভর থই খুঁজে পেলেন না, কি করবেন বুঝেই উঠতে পারলেন না। এমন পরিস্থিতি হলো যে থানার সামনে কি ধর্নায় বসে গেলেন। দেখুন, আমি একটা কথা বলি যে এটা একেবারে একটা স্থানীয় বিষয়, আর ওই এলাকার ঝুপড়ি ব্যাপারটা নতুন নয়। ওইটা 36 নম্বর ওয়ার্ডে পড়ে এবং ওটা দীর্ঘদিন ধরে, দীর্ঘকাল কয়েক যুগ ধরে ওখানে ঝুপড়ি রয়েছে। এমনকি এই অগ্নিকাণ্ডের ঘটনার থেকে কে লাভ পাবে আর কে লাভ কম পাবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াই। মেয়র উপস্থিত, পুলিশ উপস্থিত, কাউন্সিলর বনাম কাউন্সিলরের বিরোধী গোষ্ঠী। এই ওর ঘাড়ে ফেলছে, ও এর ঘাড়ে ফেলছে। এটা আগেও হয়েছে। ওখানকার যতগুলো ওই চালা বানানো হয়েছে রোহিঙ্গাদের জন্য, সমস্ত জায়গা থেকে সচিন সিং এবং তার দলবল 2.5 লাখ 3 লাখ করে টাকা নিয়েছে। সেই টাকার বিনিময়ে, এ কথা আমি বলছি না, তৃণমূলেরই একটা অংশ ওখানে বলছে। একজন আরেকজনের ঘাড়ে ফেলে ক্ষমতা দখলের লড়াইতে এগিয়ে থাকতে চায় মেয়রকে এবং কলকাতা পুলিশকে সাক্ষী রেখে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব শুধু না, আসলে কোথায় কে কতটা দখলদারি করবে সেই টাকার বিনিময়ে রোহিঙ্গাদের বসানো হয়েছে। এই শিয়ালদা অঞ্চলটা যদি কালকে খাগড়াগড়ে পরিণত হয়, অবাক হওয়ার কিছু নেই। মানে একটা দীর্ঘ আছে ওখানে। ফলে এখানে হঠাৎ এই কাউন্সিলর এই করেছেন, এই কথাগুলো যারা বলছেন তারা একটা দুর্ঘটনার সুযোগ নিয়ে পরিকল্পিতভাবে ওখানে নাটক করেছেন। কারা করেছেন, পেছনে কে আছে, দল নজর রাখছে।
নারকেলডাঙ্গায় যা ঘটলো তারপরে হয়তো শাসক নেতারা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বড়াই করবেন, তারা সেটা করতে পারেন, করুন, কিন্তু সবই কি খারাপ? একটা ছবি দেখাবো আপনাদের এবার। বালি, সাপুইপাড়া, বসুকাঠি, সেখানে তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন হয়েছিল। কুমিল্লাপাড়া পল্লীমঙ্গল সমিতির মাঠে আয়োজন করা হয়। চারপাশে মাইক লাগানো হয়েছিল, তা দেখে রাগে অগ্নি শর্মা, ডোমজুরের এমএলএ, হাওড়া সদরের তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ রেগে গেলেন রীতিমতো। তিনি মাইক থাকলে আমি প্রোগ্রামে যাব না, চং থাকলে আমি প্রোগ্রামে যাব না, চং থাকলে আমি যাব না। বারবার মিটিং এর সিদ্ধান্ত হলো, তারপরে কেন লাগানো হয়েছে? এটা দারুণ নয়। আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং হাইকোর্টের নির্দেশকে আমি প্রতিফলিত করলাম। সরকার থেকে নির্দেশ আছে, মাধ্যমিক পরীক্ষার এক সপ্তাহ আগে থেকে কোনো মাইক বাজানো যাবে না। যেহেতু রক্তদান শিবিরটা আগে থেকেই ওদের ছিল, কনফার্ম ছিল, সেই জন্য রক্তদান শিবির করুক। কিন্তু গিয়ে দেখলাম যে সেখানে চোঙও পর্যন্ত লাগানো আছে। সমস্ত চোঙ খুলিয়ে তারপরে এই প্রোগ্রাম আমরা করলাম। মানতেই হবে এমএলএ চমৎকার কাজ করেছেন, ওখানে সবাই তাঁর দলের কর্মী, তাই নেতাকে রেগে যেতে দেখে সবাই তড়িঘড়ি ওই মাইক খোলানোর ব্যবস্থা করলেন, সেটা ছবিতেই দেখতে পাওয়া গেল। কিন্তু পুলিশের হলোটা কি বলুন তো? সোমবার থেকে মাধ্যমিক পরীক্ষা। গতকাল গভীর রাতে জলপাইগুড়ির গড়ালবাড়ি বলে একটি এলাকা আছে, সেখানে নাকপাড়ায় তারস্বরে মাইক বাজাচ্ছিল, মানে বাজিয়ে ওই অষ্টপ্রহর নাম সংকীর্তন হয়, সেটা চলছিল। কোতোয়ালি থানার পুলিশ গিয়ে ওই মাইক বন্ধের কথা বলে, ভলিউম কমাতে বলে, তার কারণ মাধ্যমিক পরীক্ষা, আশপাশে অনেক পরীক্ষার্থী রয়েছে। তারপর কি ঘটলো দেখতে হবে। তারস্বরে স্পিকার বাজছিল, তারপরে এই ঘটনা। আর কি ঘটনা ঘটেছে, কি কাণ্ড হয়েছে, সেটা আপনারা এই পুলিশের গাড়ির ছবিগুলো যে দেখলেন, সেটা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী জখমও হয়েছেন বলে জানা যাচ্ছে। তারপরও স্থানীয়দের ভয় ডর বলে কিচ্ছু নেই। তো গতকাল যেটা আর কি কীর্তন চলাকালীন কোতোয়ালি থানার যে এসআই কে নাম জানি না, আইসি ডাইরেক্ট আমাদের এখানটা এসে ভাঙচুর করে এবং মাইকের পট টট সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, ফলে এখানকার লোকজন বাধা দেয়। যত পাবলিক পুলিশকে ধাক্কাধাক্কি করে কেউ গাড়িতে উঠে দিল। আচ্ছা, তারপরে কাজ টাজ ভাঙিয়ে দিল আমাদের পাবলিক। পুলিশের গাড়ি ভাগ্য ভালো ছিল, ওদের দাঁড়ায় দাঁড়াই। এরকম কোনো আদৌ কেউ বলতে পারবে না যে পুলিশকে মারধর করছে। মারধর করা হয়নি, ওকে শাসানো হয়েছিল। যে একটা কথাই বলছিল যে সাধারণত সনাতনী অর্থাৎ ধর্ম মারাইতেছে, এই কথার ভিত্তিতে তাকে গাড়িতে উঠাই দিয়েছিল পাবলিক। কীর্তন শুরু করে হঠাৎকালে একটা পুলিশের গাড়ি আসে। আচ্ছা, আসার পরে মনে করেন আমাদের কুমুর দিয়ে আসে, ওরা বলছে যে মাধ্যমিক চলতেছে। এবার 10 তারিখে মাধ্যমিক পরীক্ষা চলবে, সে তুলনায় আমরা 10 বছর 365 দিনে 1 বছর হয়। একটা ছাত্র যদি 365 দিনে যদি পড়াশোনা করতে না পারে, আমাদের এমনিও তো রাজ্য সরকারের যা করতেছে সবাইকে পাস ফেল কথাটা আউট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা 72 ঘন্টা অল্প সময় অল্প সাউন্ডে আমরা সাধারণত চং ব্যবহার করি। তাহলে এখান থেকে কত হাইলি 1 কিলোমিটার আওয়াজটা পৌঁছাবে না। কিছু না বলে হট করে আসে, ড্রিঙ্ক করছে ওরা পুরা। আচ্ছা, ড্রিঙ্ক করে আসে, মাইকের আমাদের সব কট তারগুলো ছিঁড়ে দিল। মাইকের কট যদি ছিঁড়ে নিয়ে যেতে চায় এবং চেয়ার ভাঙচুর করে, সেক্ষেত্রে এখন সাধারণ মানুষ কি করবে? পুরা ড্রিঙ্ক করে আসছে, তারপরে পাবলিক ছিল, পুলিশ ড্রিঙ্ক করা ছিল। হ্যাঁ, ড্রিঙ্ক করা ছিল, তারপরে নিজে ড্রিঙ্ক করা ছিল। আচ্ছা, একটা হরিনাম আমাদের ওরা বন্ধ করে দিল, এটাই আমাদের দুঃখ। আচ্ছা, আমরা সবারই নাম পেয়েছি এবং তাদেরকে অ্যারেস্ট করে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। তার আগের দিনের কথা ধরুন, হুগলির পান্ডুয়ার পাঁচঘরা তোর গ্রাম পঞ্চায়েতের নিয়াল গ্রামে সরস্বতী পুজোর বিসর্জন, এবং সেখানে সেই বিসর্জনের শোভাযাত্রায় তারস্বরে ডিজে বাজছিল।
শুনলেন, সরস্বতী পুজোর বিসর্জন, ডিজে বাজছে, পুলিশ খবর পায়, যায়, ডিজে বন্ধ করতে বলায় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি শুরু হয়ে যায়। একজন পুলিশ অফিসার তিনি জখম হন। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়, গ্রামে গ্রামে তল্লাশি চালানো হয় কারা এই ঘটনা ঘটেছে খুঁজে বার করতে। 42 জনকে খুঁজে বের করে পুলিশ গ্রেফতার করে। গ্রামের মানুষ আবার বলছেন যাদের পুলিশ গ্রেফতার করেছে তারা নিরীহ, তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। গ্রামের মানুষ আবার অভিযোগ করছেন যে পুলিশ নিরীহদের তুলে নিয়ে চলে গেছে। স্বামীকে ধরেছে, আমার ছোট ছেলেকে ধরেছে, আমার একটা ভাগনাকে, আর এই দেওরের ছেলের মেয়ে জামাইকে ধরেছে, নন্দাইকে ধরেছে। তারা কোনো ঝামেলা করেনি কিন্তু তাদের ধরেছে। হ্যাঁ ধরেছে, বাড়ি থেকে ধরে নিয়েছে। বাড়ির বইয়েতে ঘরে সামান পেটনে নাচে বড় বৌমা যে বাসে করে পুলিশটা মারতে যাচ্ছে জানো। আমি বলছি দাদা তোমাকে কিছু খারাপ কথা বলেন, খালি বলছে যে আপনারা কেন মারতে মারতে নিয়ে যাচ্ছেন। প্রেগনেন্ট ছিল মহিলা, সেই ঘরে, হ্যাঁ সেই ঘরে প্রেগনেন্ট মেয়ে ছেলেটাকে মারতে যাচ্ছেন জানো। দিয়ে আমার বৌমাকে বলছে এই মাথায় মেরে এক্ষুনি মাথা ফাটিয়ে পেটে মেরে পেট ফাটিয়ে দেবো বলছে। আর যে পুজোয় ডিজে বাজছিল সেই পুজো নাকি পঞ্চায়েত প্রধানের পুজো। ডোমজুড়ের এমএলএ মাইক বন্ধ করাচ্ছেন আর পান্ডুয়ায় পঞ্চায়েত প্রধান পেল্লায় ডিজের ব্যবস্থা করছেন সরস্বতী পুজোর বিসর্জনে। যাদের একটা আমাদের ওখানে প্রধান সে বড় মাইক নিয়ে এসেছে, বিশাল মাইক, ওইটাই হচ্ছে আমাদের ওখানে প্রধানের মাইক। কোথা থেকে এসেছিল মাইকটা? দীঘা থেকে নাকি এসেছিল। প্রচুর টাকা তো ভাড়া, প্রচুর টাকা, 1.5 লাখ না কত টাকা ভাড়া। প্রধান করে পুজোটা, তৃণমূলের প্রধান। হ্যাঁ তৃণমূলের প্রধান। তৃণমূলের প্রধানের পুজোর বিসর্জনে বিরাট ডিজে, তার দাপট থামাতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হচ্ছে। তারপর নিরীহদের পুলিশ গ্রেফতার করছে এমনটাই অভিযোগ। এরপরেও পুলিশের ওপর মানুষ ভরসা রাখবে কি করে, এই প্রশ্ন তো উঠবেই। বলুন, উর্দিপড়া পুলিশেরই যেখানে নিরাপত্তা নেই সেখানে এ রাজ্যের সাধারণ মানুষের নিরাপত্তা কোন তলানিতে গিয়ে ঠেকেছে এটা আর নতুন করে ঠোঁট কাটার বলার অপেক্ষা রাখে না। আপনারা বুঝতে পারছেন। দুটো ঘটনা আপনাদের বলবো, দুটো ঘটনা আপনারা বুঝে যাবেন নিরাপত্তার বহর। আমি খুব সচেতনভাবে বহর বললাম। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ছবিটা আপনাদের দেখাই। ব্যবসায়ী গুলি খেয়ে হাসপাতালে। সবজি কিনতে রবিবার ভোররাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কাশীপুর এলাকায় অতর্কিতে একটা হামলার মুখে পড়ে যান। তার কাছ থেকে নগদ 16,000 টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা পালিয়ে যায় এবং তিনি যেই স্কুটারে ছিলেন, যে স্কুটিতে ছিলেন, সেটিও নিয়ে চলে যায় তারা। বাধা দিতে গেলে সোজা গুলি করা হয়। তিনি বরাত জোরে বেঁচে গিয়েছেন। ওই গুলি বুকে না লেগে তার ডান হাতে লেগেছে। 3-4 রাউন্ড গুলি করেছে, হাতে লেগেছে, এরকম জায়গায় লেগেছে। এখন নার্জিগঞ্জে ভর্তি আছে। সবজি ব্যবসা করে? হ্যাঁ। কোনো শত্রুতা ছিল এর আগে বা কেউ? শত্রু তো অনেক আছে, কার নাম করবো আন্দাজে। জমি জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব বা এরকম? সে তো জমি জায়গা থাকলে ঝামেলা হবে, সে তো হতেই পারে। শুনলেন, গুলিবিদ্ধ ব্যবসায়ী চিত্ত ঘোষ, তার পরিজনরা এ কথাই বলছেন যে তার শত্রু আছে। কতজনের নাম বলবেন? পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ বোঝার চেষ্টা করছে যে শুধু কি ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা এসেছিল, নাকি ঘটনার পেছনে অন্য কোনো রকম ব্যবসায়িক বা ওই ব্যক্তিগত শত্রুতা আছে কিনা। তার কারণ যেটাই হয়ে থাক না কেন এই ঘটনা ঘটেছে, আর এটা বন্দুক যে কারোরই নাগালে চলে এসছে। কারণ এই ঘটনায় এই প্রশ্নটা তোলার জন্য এতগুলো কথা বললাম। তার কারণ কিছু হলেই এ রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে ওই আগ্নেয়াস্ত্রের ব্যবহার, প্রকাশ্যে গুলি চালিয়ে দেওয়া হচ্ছে, এক্ষেত্রেও তাই। ফলে বন্দুক চাইলেই পাওয়া যায়, এ প্রশ্নটা আরও একবার উঠল। বীরভূমের বকটুই কাণ্ডের পর মুখ্যমন্ত্রী পুলিশকে কি নির্দেশ দিয়েছিলেন আপনাদের অনেকের মনে আছে। পুলিশ কি সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করছে? হালের একটার পর একটা ঘটনা, সেই ঘটনাগুলো এই প্রশ্নটা আমাদের তুলতে বাধ্য করছে। দেখুন, আলাদা আলাদা 6টা ভিজুয়ালস আপনাদের দেখাচ্ছি। মালদার ইংরেজ বাজার, কালিয়াচকে গোষ্ঠীদ্বন্দ্বে গুলি, নৈহাটি, বজবজ, সিউড়ি, একের পর এক বন্দুকরাজ, গুলিকাণ্ড, রাজনৈতিক শত্রুতায় শুট আউটের ঘটনা তো রয়েইছে। অন্যদিকে ছেলেপুলেরা পিকনিক করতে গেলে সঙ্গে করে বন্দুক নিয়ে যাচ্ছে, পিকনিকের হুল্লোড়ে শূন্যে গুলি চালাচ্ছে। সুরজিৎ হালদার, প্রদীপ বর্মন, ছড়িয়ে ছিটিয়ে থাকায় সুরজিৎ, প্রদীপরা বন্দুক, পিস্তল, রিভলভার কোথা থেকে পাচ্ছে বলুন তো? হ্যাঁ, আরো একবার এই প্রশ্ন তুললাম পুলিশ প্রশাসনকে, কোথা থেকে পাচ্ছে এরা এই বন্দুক? একজন
সবজি বিক্রেতা, তার কাছে কত টাকা থাকতে পারে আমার জানা নেই, কিন্তু সেই টাকা ছিনতাই করার জন্য গুলি চালাতে হচ্ছে, বন্দুক বার করতে হচ্ছে। কারোর তো কোনো সুরক্ষা নেই। আজকে পুলিশকে দেখলেন তো সিউড়িতে আইসি, কোনো এমনি কনস্টেবল নয়, আইসির কলারটা ধরে তাকে টানতে টানতে তৃণমূলের যুবনেতা নিয়ে আসছে। সাহসটা বলুন তো, এই সাহসটা পায় কোথা থেকে? যেভাবে শহরে প্রায় প্রতিদিনই বন্দুক উদ্ধার হচ্ছে, তারপর আমার মনে হয় মণিহারি দোকানে এরপরে বন্দুক পাওয়া যাবে। আগে আমরা ছোটবেলায় ক্যাপ বন্দুক কিনতাম, কালী পুজো দুর্গা পুজোর সময় ফাটাতাম। হ্যাঁ, এখন বোধহয় স্টেশনারি দোকানে এরপরে বন্দুক পাওয়া যাবে, যা অবস্থা। দেখুন, বিরোধীরা সুযোগ পেলে খোঁচা দেবেই, এই কথা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু আমি ঠোঁট কাটা, চোখের সামনে দেখলে, আমরা এই খবরের সন্ধান পেলে সে খবর দেখাবো এবং প্রশ্ন তুলব। শুধু কি বন্দুক কেন বলছি, দেখুন এবার গাড়িতে তরোয়াল নিয়েও লোকে ঘুরছে, দেখুন সেই ছবি, তাও আবার স্কুলের বাচ্চাদের পুলকারে। শুধু সঙ্গে রাখা নয়, রাস্তায় তরোয়াল বের করে শাসাচ্ছে, কেটে ফেলবো, মেরে ফেলবো বলছে। রাজ্যে আইন শৃঙ্খলা রয়েছে, এটা কি তারই নমুনা? আরো একবার প্রশ্ন তুললাম আমি ঠোঁট কাটা। ধারাতে অস্ত্র ভিতরে রাখা ছিল, গাড়ির ভেতরে ভেতরে যখনই আমার একটা মালিকের সাথে কাজ করা নিয়ে তর্ক বিতর্ক হয়, ও ভজালে বার করে একদম হয়েছিল। তো কথা চলছিল, বাংলা বাহিনী করছিল, বারণ করার পথে এটা বার করছে আমাকে মারার জন্য, ঠিক আছে, চালিয়ে দিচ্ছিল, দুজন ছিল বলে বাঁচিয়েছে আমাকে। তখন আমাদের পাড়া প্রতিবেশী আমরা সবাই মিলে আটকাটকি করি, ছাড়াই দিয়ে এখানে ওকে আটক করা হয়। আটক করিয়ে পর থানা দেখা হলো, আমাকে মেরে দিচ্ছিল, আমাকে মারধর করেছিল। তখন হাতের সামনে কিছু পায়নি, ওইটা পেয়ে গেল, দু তখন মেরেছি, ঠিক আছে, এসে এটা বাকো দিয়েছে। গাড়িতে ভজালি থাকে তোমার এরকম ধারালো অস্ত্র? না, এটা কোথায় ছিল? ঘরে ছিল, ঠাকুরের দিনে। এইসব জিনিস কি বাড়িতে রাখা যায়, ধারালো অস্ত্র? হ্যাঁ, আমাদের কালী ঠাকুরের দিন। সেটা নিয়ে একটা স্কুল গাড়ির মধ্যে আপনি রেখেছিলেন? হ্যাঁ, আজকে তুলেছি। কি ভাবছেন এই ছবি দেখে? হ্যাঁ, আমি জানি অনেকেরই দুশ্চিন্তা হচ্ছে, তার কারণ আপনাদের অনেকের ছেলে মেয়ে কারপুলে স্কুলে যায়। ভাবছেন যে কারপুলে বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছি, সেই কারপুলে যদি এ রাজ্যের তলোয়ার থাকে তাহলে কি করে শান্তিতে নিশ্চিন্তে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে থাকা যায়? ভাবুন, আমিও ভাবছি, তাই তো প্রশ্নটা তুললাম। সামান্য বচসায় যে ছেলেটা অপর চালককে তরোয়াল বের করে মারতে যায়, সে তো আরো অনেক কিছুই করতে পারে, সে তো এই কাজ করার সুযোগ পাচ্ছে। পুলকারে তলোয়ার থাকবে কেন? কেন পুলকারে অস্ত্র থাকবে? কার দেখার কাজ এগুলো? আমরা তো দেখাচ্ছি, এগুলো দেখার কাজ কার? আরো একবার সে প্রশ্ন তুললাম, আরো একবার চোখে আঙুল দিয়ে সে প্রশ্ন তুললাম, শুনুন যাদের শোনার দরকার। তাহলে কি এই দুষ্কৃতীরা ধরেই নিচ্ছে যে কেউ দেখার নেই, কেউ কিছু বলার নেই, এ রাজ্যে যা খুশি তাই করা যায়? পুলিশ প্রশাসনকে আমরা এই প্রশ্ন তুললাম আরো একবার, এই রাজ্যে কি যা খুশি তাই করা যায়? যে যা খুশি করতে পারে? বাচ্চাদের কারপুলে, যে কারপুলে স্কুলে যাওয়ার কথা, সেই পুলকারে তরোয়াল থাকে কেন? ফলে যা খুশি তাই করা যায়, এই একটা পরিস্থিতি তৈরি করা যাবে না। যাদের দেখার তারা দেখুন। নাকি পুলিশে ভয় পেতে ভুলে যাচ্ছে দুষ্কৃতীরা, পুলিশকে আর তারা ভয় পাচ্ছে না? এই পর প্রশ্নগুলো রাখলাম, কিছু বক্তব্য শোনাবো। একটা মালিকের দায়িত্ব কিছু নেই যে আমি একটা ড্রাইভারকে গাড়ি দিয়েছি, হ্যাঁ, সেই গাড়িটার ভিতরে কোনো অস্ত্র আছে না কি আছে, কেমন ড্রাইভার ওঠে, হ্যাঁ, তাকে চাপি দেবো। একটা বাচ্চা স্কুল যেত, সে কোনো প্রাইভেট হিসেবে ভাড়া খাটেনি, সে একটা বাচ্চা নেই, সে তো রাত্রিতে ক্রাইম করতেও বেরোতে পারে। ওটা তো বুঝতে পারছিল কি রাখলো কেন, আমাদের গাড়ি চালায়, আমার মালিককে ডাকা হলো, ও মালিক বলছে আমি তো জানি না এইসব রেখেছে। একটা স্কুলে আমাদেরও 12 থেকে 13 বছরের মেয়ে ছেলে আছে, আমরা স্কুল পাঠাই ভরসায় দিয়ে কাজে যায়। হ্যাঁ, যে কোনো মারুতি, মানে একটা মালিকের তার দায়িত্ব থাকে। তো কিছু নেশা করেছে, মদ খায় না, গাঁজা খায়। সব থেকে বড় কথা হচ্ছে ড্রাইভারের কোনো লাইসেন্স নেই। ফলে সিকিউরিটির প্রশ্ন উঠছে, সন্তানকে পুলকারে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্তে থাকা যাচ্ছে না, তার কারণ সেই পুলকারে তরোয়ালে ছবি দেখতে পাওয়া যাচ্ছে।